মর্নিং ফ্রেন্ডস, আজকে 4 মার্চ 2024 সোমবার। আজকে আমি এখন রয়েছি বরোদ্রা স্টেশনে। এখন সময় ভোর 4:20 আর আজকে আমার ট্রেন রয়েছে এইখান থেকে বরোদ্রা থেকে ভুজ। ট্রেনটি করে আমি যাব ভুজে। তার ট্রেন নাম্বার হচ্ছে 22903। এই ট্রেনটি বরোদ্রা জংশন থেকে 4:44 ছাড়বে আর ভুজে গিয়ে পৌঁছবে 12:45। এই ট্রেনে করে এখন চলে যাব ভুজে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি বিশ্বজয়, আমার চ্যানেল এক্সপ্লোরার বিশ্বজয়। আমাদের ট্রেন চলে এসেছে, মোটামুটি রাইট টাইমেই এসছে। 4:44 ট্রেনটা এক্ষুনি ছেড়ে দেবে। তো এই হচ্ছে আমাদের কোচ M2। তো M2তে এবার আমার টিকিট রয়েছে। মর্নিং ফ্রেন্ডস, খুব ভোরে উঠেছিলাম, তো একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন ঘড়িতে সময় 8:50 আর ট্রেনটি 658 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখন যে স্টেশনে এসে দাঁড়িয়েছে তার নাম হচ্ছে হালভার্ট। বেশ ঠান্ডাই রয়েছে, টেম্পারেচার এই মুহূর্তে 13। সবাই বলছিল গুজরাটে এই সময় খুব গরম থাকবে, কিন্তু দেখা যাচ্ছে যে বেশ ঠান্ডা রয়েছে। বেলার দিকটা হয়তো একটু গরম হতে পারে, কিন্তু সকালটা আর রাত্রিটা বেশ ঠান্ডা লাগছে। এসি 3 টায়ার, এটা ইকোনমি ক্লাস। তো ইকোনমিতে এমনি ঠিকই আছে, নতুন কোচ এটা। এসিটা প্রচণ্ড বেশি আর কোচগুলোর সিটগুলো একটু চওড়াটা কম। এসি 3 টায়ারে যেমন একটু চওড়া সিট থাকে কোচ সিটগুলো, আর এখানে কিন্তু চওড়াটা বেশ কম, আর যার ফলে এখানে অনেক বারটাও এখানে অনেক বেশি। এটা মাচু রিভার, মাচু নদী। এখানে এসি 3 টায়ার ইকোনমি, এটা কেমন কি আছে সেটা একটু দেখিয়ে দিই আপনাদের। এখানে খাবার একটা জায়গা রয়েছে, এখানে রিডিং ল্যাম্প আছে, আপনি এটা রিডিং লাইট জ্বালাতে পারবেন। ইউএসবি এখানে চার্জিং দিতে পারবেন। এখানে মোবাইল হোল্ডার রয়েছে আর এখানে চার্জিং পয়েন্ট রয়েছে। তবে সিটটা একটু চওড়াটা কম আছে। প্লাস এখানেও একটি ভেন্ট রয়েছে, এসি ভেন্ট। এটাকে খুলে দিলে এখান থেকে ঠান্ডা হাওয়াটা আসবে। খুব সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে চলেছি, ভালো লাগছে খুব।
আপনাদেরও সেটা একটু দেখানোর চেষ্টা করছি। গতকাল এই ট্রেনটি ছেড়েছিল মুম্বাই বান্দ্রা থেকে 11:45 আমরা বরোদার থেকে উঠেছিলাম 4:44 আর এই গাড়িটি ভুজ গিয়ে পৌঁছবে 12:45। 782 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে আমাদের গাড়ি এসে পৌঁছলো গান্ধীধাম জংশনে। এই গান্ধীধাম জংশনের পরেই আমাদের রয়েছে ভুজ। এখন 11:10। গাড়িটা বিফোর টাইমে চলছে, 10 মিনিট আগেই এই স্টেশনে চলে এসছে। গান্ধীধাম স্টেশনেতেই এই ম্যাপটি দেওয়া রয়েছে। তো গাড়িটা ছাড়ছিল না বলে আমি আবার গেছিলাম স্টেশন মাস্টারের কাছে। উনি বললেন যে সামনের আগের পয়েন্টে কোনো গন্ডগোল ছিল, সেই জন্য একটু পরেই গাড়ি ছেড়ে দিল। তো দেখলাম সত্যিই তাই, কিছুক্ষণ পরেই কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল। গেটেতে দাঁড়িয়ে রয়েছি কারণ ভেতরে এত ঠান্ডা যে ভেতরে যাওয়া যাচ্ছে না, সেই জন্য বাইরেটাতেই দাঁড়িয়ে আছে। এখানে আরাম লাগছে, আর বাইরের ওয়েদারও যথেষ্ট ভালো, টেম্পারেচার বেশ কমই আছে, ভালো লাগছে। এই মুহূর্তে এসে এখন পৌঁছলাম ভুজ স্টেশনে। এখন ঘড়িতে সময় 12:50। এবার আমরা এখান থেকে যাব বেরিয়ে হোটেলের খোঁজ করতে। ভুজ স্টেশন থেকে নেমে এবার আমরা অটো করে নিলাম। এই যে অটোটি আমাদের যেখানে হোটেল আছে সেখানে গিয়ে ছেড়ে দেবে। 200 টাকা করে বলছিল, লাস্টে 150 টাকায় ঠিক হয়েছে। 150 টাকা করে আমাদের যেখানে হোটেলগুলো ম্যাক্সিমাম পাওয়া যায় সেখানে আমাদের ছেড়ে দেবে। সেখান থেকে আমরা হোটেল দেখে নেব। এটি ভুজ শহর। हाँ, और এই মুহূর্তে আমরা এসে পৌঁছলাম শিব রেসিডেন্সি। এই হোটেলটাতেই এখানে থাকবো, বুঝেছেন। अब यहाँ में एक लीटर आपके पास भी रहेगा, क्या करें? जी सर, ये बिस्किट का कितना चार्ज करते हो? 20 रुपये। ठीक है, तो मैं ठीक है बता रहा हूँ। हाँ, रूम नंबर 3। आपका रेस्टोरेंट किधर है? रेस्टोरेंट मेरे पास रेस्टोरेंट नहीं है। नहीं है। আমরা এই মুহূর্তে চলে এসেছি একটি হোটেল রুমে। এখানে সিঙ্গেল একটি বেড রয়েছে। এখানে একটি ডাবল বেড রয়েছে। এদিকে টিভি ইউনিট রয়েছে। এখানে একটি ওয়ার্ড্রপ রয়েছে। ফোনের সুবিধাও রয়েছে এখানে। বাথরুমটা দেখাই। এটা হচ্ছে বাথরুম, স্পেসিয়াস। এদিকে গিজার রয়েছে,
শাওয়ারও আছে এখানে। বেসিন রয়েছে একটা, বেশ সুন্দর স্টাইলিস্ট। কমোড রয়েছে, টেবিলও রয়েছে, যাতে আপনি এখানে কিছু বসে কাজ করতে পারবেন। এখানে আয়না রয়েছে। এই টোটাল রুমটা দেখতে পাচ্ছেন। তো এই টোটাল রুম যেটা পড়লো আমাদের ভাড়া, সেটা হচ্ছে 1600 টাকা পার নাইট। স্পেসিয়াস রুম আছে, ভালো আছে। ভুজ শহরের একদম মাঝখানে এটি আছে, পাশে বাস স্ট্যান্ড, খাবার জায়গা, হোটেল, রেস্টুরেন্ট সবই এখানে আছে। তো সেটা থেকে আমরা খুব সহজেই অ্যাক্সেস করতে পারবো। আর কালকে সারাদিন আমরা ঘুরবো ভুজেতে। এই মুহূর্তে ঘড়িতে সময় 2:30। আমরা আজকে সকালবেলা ট্রেনে উঠেছি 4:45 ভুজ স্টেশনে আসার পর সেখান থেকে আমরা হোটেল রুম অবধি এলাম এবং হোটেল দেখে একটা হোটেল পছন্দ করলাম। তাতে মোটামুটি সময় লেগে গেল এখন 2:30। মুহূর্তে আমি এখন চলে এসেছি প্রাগ মহলে। ঠিক আছে, এটা একটি ঐতিহাসিক একটি জায়গা। তো এই জায়গা কী কী আছে সেটা আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে আমি এখন চলে এসেছি প্রাগ মহলে। এই প্রাগ মহলের নির্মাণ শুরু হয়েছিল 1865 সালে। এটি কর্নেল হেনরি সেন্ট ক্লেয়ার উইলকিন্স দ্বারা ডিজাইন করা হয়েছিল, যা স্থানীয় পর্যটন অফিস ইতালীয় গথিক শৈলী হিসেবে বর্ণনা করে। অনেক ইতালীয় কারিগর এই নির্মাণে জড়িত ছিলেন। প্রাসাদের কারিগরদের মজুরি স্বর্ণ মুদ্রায় দেওয়া হতো। 2001 সালে গুজরাটে যে ভূমিকম্প হয়েছিল তাতে এই প্রাসাদটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখানে বিভিন্ন সিনেমার শুটিংও হয়েছিল, যেমন ব্লকবাস্টার মুভি হাম দিল দে চুকে সনম এবং লাগান। এই কয়েকটি সিনেমার শুটিং এই জায়গায় হয়েছিল। টিকিট কাউন্টার, তো টিকিট কাউন্টারে টিকিট কেটেই আপনাকে ভেতরে যেতে হবে। এই মুহূর্তে আমরা এখন প্রবেশ করছি প্রাগ মহল মিউজিয়াম। সেই মহলের ছবি।
1879 সালে দ্বিতীয় রাও প্রাগমহলজি তৈরি করেছিলেন মহলটি। তার নাম অনুসারেই এই মহলের নাম। বালি পাথর ও ইতালীয় মার্বেল ব্যবহার করা হয়েছিল এই প্রাসাদটি তৈরি করার জন্য। প্রাগমহলের ক্লক টাওয়ারটি 45 ফুট উঁচু এবং সেখান থেকে পুরো ভূত শহরটা দেখা যায়। প্রবেশ করলাম প্রাগমহলে। এটা হচ্ছে দরবার হল। প্রি ওয়েডিং এর জন্য 6000 টাকা করে নেয়। হ্যাঁ, প্রি ওয়েডিং प्री वेडिंग शादी से पहले सब शूटिंग करते हैं। ऑटो के पास रहिए हमारे। সেই সময়কার ব্যবহৃত কিছু পোশাক এখানে রয়েছে। আগে বলতে হচ্ছে এগুলো এখন চলছে, বলো এই জরিগুলো এখন চলছে। আমি রয়েছি প্রাগমহল মিউজিয়ামে। তো যদি আপনারা এখানে কোনো প্রি ওয়েডিং শুটিং করতে চান, সেক্ষেত্রে আপনাকে 6000 টাকা যদি আপনি দেন, তাহলে আপনি এখানে শুটিং করতে পারবেন। এখনকার সময়ের যে পালকি, সেটা এখানে রাখা রয়েছে। এই পালকি করেই রাজারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেন। বিভিন্ন পুরনো আসবাব এখানে রয়েছে।
মৌমাছির চাক এখানে হয়ে রয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি প্রাগ মহলে। তো এইখানে এত সুন্দরভাবে আমরা ঘুরলাম সব জায়গাগুলো, আর তারপরে ছাদে চলে এসেছি, সেখানকার কিছু দৃশ্য আপনাদের দেখাচ্ছি। প্রাগ মহল ভারত থেকে আসা বেলে পাথর এবং ইতালীয় মার্বেল ব্যবহৃত করে তৈরি হয়েছিল। এটি 2001 সালের ভুজ ভূমিকম্পের সময় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং তহবিলের অভাবের কারণে এখনও পর্যন্ত পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব সর্বত্র স্পষ্ট এবং এখানে বিভিন্ন সিনেমার শুটিংও হয়েছিল। প্রাগ মহলে কিভাবে আসবেন? এক হচ্ছে আকাশপথে, একদম নিকটতম বিমানবন্দর ভুজ বিমানবন্দর। আপনি এখানে ট্রেনে আসতে পারেন, নিকটতম স্টেশন হলো ভুজ, এবং যদি সড়ক পথে আসতে চান তাহলে শহর ভুজ। এই ভুজে থেকেই আপনি এই প্রাগ মহলে খুব সহজেই এখানে আসতে পারবেন। এখন চলে এসেছি আয়না মহলে। তো আয়না মহলটা যাই আর আপনাদের দেখাই ভেতরে কি রয়েছে। এখানে সকাল 9টা থেকে 11:45 এবং বিকেল 3টে থেকে 5:45 পর্যন্ত খোলা আছে। এখানে 30 টাকা টিকিট, 10 বছরের ওপর, 5 থেকে 10 বছর 10 টাকা। ফটোগ্রাফি মোবাইল 100 টাকা, কিন্তু কোনো ভিডিও তুলতে পারবেন না, শুধুমাত্র স্টিল ফটো অ্যালাউ এবং উইদাউট ফ্ল্যাশ, তাই আমি ভিডিও তুলতে পারিনি এখানে। মহলের বাইরে এখানে কিছু জিনিস বিক্রি হচ্ছে, কিছু দোকান এখানে রয়েছে। क्या क्या मिलता है यहाँ पे? इधर सब है, चाकू है, तलवार है। अच्छा, और उसका क्या कीमत क्या है? सब अलग अलग है। अच्छा, तलवार की और चाकू की सब अलग अलग। फिर भी कितना बोलिए? तलवार 700 से चालू होती है। अच्छा, 700 से चालू होता है, 3000 तक है। और पीछे में जो है? हाँ, ये सब वही 700 से चालू होती है, 3000 तक है। 3000 तक है। अच्छा, ये की रिंग है? हाँ, ये सब की रिंग है। এরপর আমরা চলে এলাম আশাপুরন মন্দির। এটা ভুজের একটি বিখ্যাত জায়গা। মুহূর্তে রয়েছে আশাপুরন মন্দিরে, যেটা ভুজ শহরে অবস্থিত। আশাপুরা মাতা হিন্দু দেবদেবীর একটি রূপ। তিনি কচ্ছ এবং রাজস্থানের কুলদেবীদের একজন এবং গুজরাটের জাদেজা গোষ্ঠী এবং পশ্চিম ভারতীয় প্রদেশে বসবাসকারী চৌহানদের একজন। তিনি তার অনুগামীদের ইচ্ছা পূরণের জন্য বিবেচিত একজন দেবী। শোনা যায় জালোরের সোরাঙ্গা চৌহানদের শাখা নাদল থেকে জালোরে এসেছিল। তারা জালোরের কাছে মধ্রান গ্রামে আশাপুরা মাতার মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, সম্ভবত 12 দশকে। জনপ্রিয় কিংবদন্তি অনুসারে জুনাগড়ের মহারাজা চাঙ্গার চুদাসামার স্ত্রী শীতল সোলাঙ্কিনী তার পুত্র সন্তানের আশা পূরণ করার পর তাকে কুলদেবী হিসেবে গ্রহণ করেছিলেন। রাজা তার ছেলের নাম রাখেন নবগান রণেধন,
যিনি জুনাগড়ের মহান রাজা হয়েছিলেন। বাগানে এসেছি, শারদবাগ প্যালেস। যদিও এখানে সময় হয়ে গেছে, এখন ঘড়িতে সময় 6টা 45, কিন্তু এখনও কিন্তু যথেষ্ট আলো এখানে আছে। যেহেতু ইন্ডিয়ার এটা ওয়েস্টের দিকে, সেই জন্য আলোটা কিন্তু এখনও রয়েছে। শারদবাগ প্রাসাদ, যা রাজাবাটিকা নামে পরিচিত, 1991 সাল পর্যন্ত রাজার বাসভবন ছিল, যখন কচ্ছের শেষ রাজা মদন সিং মারা যান। প্রাসাদটি এখন একটি জাদুঘর। অনেক ফুল ও ঔষধি গাছের সুন্দর বাগান সহ প্রাসাদ ময়দানে অনেক পরিযায়ী পাখিরা তাদের পথে বিশ্রামের জন্য এখানে থামে। এখন আমরা চলেছি রামকুণ্ড মহাদেব দর্শন করতে। এই মুহূর্তে রয়েছি রামকুণ্ড মহাদেবের মন্দিরে। এখন ঘড়িতে সময় 7টা বেজে 5 মিনিট, কিন্তু এখনও দেখতে পাচ্ছি যথেষ্ট আলো এখানে রয়েছে, এবং আপনাদেরও দেখাচ্ছে এই জায়গাটা। এই রামকুণ্ড কূপটি একটি বর্গাকার আকৃতির। প্রতিটি পাশে 56 ফুট ভগবান শ্রীরাম, মাতা সীতা, লক্ষ্মণ এবং ভগবান হনুমান সহ রামায়ণের চরিত্রগুলি এবং দেয়াল বরাবর ভগবান বিষ্ণুর 10টি অবতারের বর্ণনা সহ ভাস্কর্য রয়েছে। মহাদেবের মন্দির, এটা আমরা দর্শন করছি এখন। कितना साल पुराना ये मंदिर है? बहुत पुराना છે, ઘણા ટાઈમ રાજા સાહેબના વખતનું છે, બધી આ કુંડ ને મંદિર। अच्छा अच्छा अच्छा, वो लोग का ही मंदिर है, राजा महाराज का, राजा का जो मंदिर है ये રામકુંડ કહેવાય છે, रामकुंड के। કંઠેશ્વર મહાદેવ છે। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, বহুত আচ্ছা। এই মুহূর্তে আমরা এখন এসে পৌঁছেছি স্বামীনারায়ণ মন্দিরে। এই মুহূর্তে আমি চলে এসেছি কচ্ছ শহরের মধ্যে স্বামীনারায়ণ টেম্পলে। এই স্বামীনারায়ণ টেম্পল এখানে খুব বিখ্যাত একটি মন্দির, প্রত্যেক ট্যুরিস্ট এখানে আসেন। তো আমি বলবো যে আপনারাও এখানে আসবেন। আমি একটু ভেতরটা দেখাই আপনাদের।
હા સારી આવે પછી જવા નહીં મળે એમનું એમ હોય હમણાં પાછા এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ভুজ বাস স্টপ পোর্টে। আপনি এখান থেকে ভুজের গুজরাটে বিভিন্ন জায়গায় এখানে বাসের পরিষেবা পাবেন। আমরা এসেছি এখানে, আগামীকাল আমরা যাব দ্বারকা, তো সেই জন্য এখানে ইনফরমেশন নিতে এসেছি। বিভিন্ন জায়গার বাস কোথায় কোথায় ছাড়ছে তার এখানে সমস্ত দেওয়া আছে। গুজরাট বাস ট্রান্সপোর্ট এর অফিস এখান থেকে সমস্ত বাস ছাড়ে। এই মুহূর্তে আমি রয়েছি ভুজ বাস টার্মিনাসে, আর এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার, কালকে যেহেতু আমাদের দ্বারকা যাওয়ার আছে, প্রায় 11 ঘন্টা 10 থেকে 11 ঘন্টা জার্নি আছে, সেই জন্য আমরা এখন এসেছিলাম এখানে বাসের বুকিংয়ের ইনকোয়ারি করতে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।